हरिः ओम। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम। सन्नो मित्रः सन्वरुणः सन्नो भवत्वर्यमा सन्नो इंद्रो बृहस्पतिः सन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वाय त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि तामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारम् अवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांतिः। हरिः ओम। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः वसेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्तिर्नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्तिर्नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। हरिः ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांतिः। हरिः ओम। श्री राम कृष्णाय अर्पणमस्तु। উদ্বোধনের ১২৮তম প্রকাশ দিবস ১৩০৫ বঙ্গাব্দের পয়লা মাঘ। এই দিনে স্বামী বিবেকানন্দ প্রবর্তন করেছিলেন উদ্বোধন পত্রিকার। দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরায়ণের শেষে দক্ষিণায়নের শেষে উত্তরায়ণের শুরু। বলা হয় এই দিনে দেবতাদের জাগরণ ঘটেছিল। অবশ্য পৌরাণিক দেবতাদের নিয়ে মাথা ব্যথা ছিল না বিবেকানন্দের। তিনি মানুষরূপী দেবতার জাগরণের জন্য উদ্বোধনের প্রবর্তন করেছিলেন। এই বিশেষ দিনটিতে তাই আমরা স্মরণ করতে চাই যুগাচার্য স্বামী বিবেকানন্দ উদ্বোধন সম্পর্কে কী ভাবনা পোষণ করতেন, আমাদের কি দিক নির্দেশ দান করেছিলেন। স্বামী বিবেকানন্দের সেই এঁকে দেওয়া পথ ধরেই উদ্বোধন চলছে। সেই সংক্রান্ত স্বামী বিবেকানন্দের কথাগুলি নির্বাচিত কিছু অংশ আমাদের কাছে পাঠ করে শোনাচ্ছেন উদ্বোধন পরিবারের শ্রী অরুণাভ দত্ত। নমস্কার। পূজনীয় স্বামী নিত্যমুক্তানন্দজিকে আমার প্রণাম এবং শ্রদ্ধা। এখানে উপস্থিত প্রত্যেক মহারাজদের আমার প্রণাম এবং শ্রদ্ধা, এবং সঞ্চালক মহাশয় এবং এখানে উপবিষ্ট প্রত্যেক শ্রোতাকে আমার প্রণাম এবং শ্রদ্ধা। তা ১২৮তম বর্ষে পদার্পণ করল মায়ের আশীর্বাদ ধনু এবং স্বামীজির স্বপ্নলালিত উদ্বোধন পত্রিকা। এই উদ্বোধন পত্রিকার এই যে সুদীর্ঘ জীবন, এই জীবনের উদ্দেশ্য কি, কোন খাতে প্রবাহিত হবে এই পত্রিকা, সেটার একটা ভাবনা, সেটার পথরেখা অঙ্কন করে দিয়েছিলেন স্বামীজি। তা তিনি কি বলেছিলেন তা একটু আজ পড়ে শোনাই। স্বামীজি বলছেন, চাই সেই উদ্যম, সেই স্বাধীনতা প্রিয়তা, সেই আত্মনির্ভর, সেই অটল ধৈর্য, সেই কার্যকারিতা, সেই একতা বন্ধন, সেই উন্নতি তৃষ্ণা। চাই সর্বদা পশ্চাৎদৃষ্টি কিঞ্চিৎ স্থগিত করিয়া
অনন্ত সম্মুখ সম্প্রসারিত দৃষ্টি। আর চাই আপাতমস্তক শিরায় শিরায় সঞ্চারকারী রজগুণ। এই দুই শক্তির, রজগুণ ও সত্যগুণ সম্মিলনের ও মিশ্রণের যথাসাধ্য সহায়তা করা উদ্বোধনের জীবনোদ্দেশ্য। এই জন্য ঘরের সম্পত্তি সর্বদা সম্মুখে রাখিতে হইবে, যাহাতে অসাধারণ সকলে তাহাদের পিতৃধন সর্বদা জানিতে ও দেখিতে পারে। তাহার প্রযত্ন করিতে হইবে ও সঙ্গে সঙ্গে নির্ভীক হইয়া সর্বদ্বার উন্মুক্ত করিতে হইবে। আসুক চারিদিক হইতে রশ্মিধারা, আসুক তীব্র পাশ্চাত্য কিরণ। বহুজন হিতায় বহুজন সুখায়, নিঃস্বার্থভাবে ভক্তিপূর্ণ হৃদয়, এই সকল প্রশ্নের মীমাংসার জন্য উদ্বোধন সহৃদয় প্রেমিক বুধমণ্ডলীকে আহ্বান করিতেছে এবং দেশবুদ্ধি বিরহিত ও ব্যক্তিগত বা সমাজগত বা সম্প্রদায়গত কুবাক্য প্রয়োগে বিমুখ হইয়া সকল সম্প্রদায়ের সেবার জন্যই আপনার শরীর অর্পণ করিতেছে। ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত, মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো, আবার যে কে সেই এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল, ওই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেইটিই নিতে হবে। বাংলা ভাষাটাকে নূতন ছাঁচে গড়তে চেষ্টা করব। এখনকার বাংলা লেখকেরা লিখতে গেলেই বেশি ভার্ব ইউজ করে, তাতে ভাষার জোর হয় না। বিশেষণ দিয়ে ভার্বের ভাব প্রকাশ করতে পারলে ভাষায় বেশি জোর হয়। এখন থেকে ওই রূপে লিখতে চেষ্টা কর দেখি। উদ্বোধনে ওইরূপ ভাষায় প্রবন্ধ লিখতে চেষ্টা করবি। আহার চাল চলন ভাব ভাষাতে তেজস্বিতা আনতে হবে, সব দিকে প্রাণের বিস্তার করতে হবে, সব ধমনীতে রক্তপ্রবাহ প্রেরণ করতে হবে, যাতে সকল বিষয়েই একটা প্রাণ স্পন্দন অনুভূত হয়। তবেই এই ঘোর জীবন সংগ্রামে দেশের লোক সারভাইভ করতে পারবে। নতুবা অদূরে মৃত্যুর ছায়াতে অচিরে দেশ ও জাতিটা মিশে যাবে। ঠাকুরের ভাব তো সব্বাইকে দিতে হবেই, অধিকন্তু বাংলা ভাষায় নূতন ওজস্বিতা আনতে হবে। এই যেমন কেবল ঘন ঘন ভার্ব ইউজ করলে ভাষার দম কমে যায়। বিশেষণ দিয়ে ক্রিয়াপদের ব্যবহারগুলি কমিয়ে দিতে হবে। পত্রের প্রচার তো গৃহীদেরই কল্যাণের জন্য। দেশে নবভাব প্রচারের দ্বারা জনসাধারণের কল্যাণ সাধিত হবে। আমাদের উদ্দেশ্য জীবের হিত সাধন। শুধু পরহিতেই আমাদের সকল মুভমেন্ট, এটা জেনে রাখবি। এই পত্রের ভাব ভাষা সব নূতন ছাঁচে গড়তে হবে। উদ্বোধনে সাধারণকে কেবল পজিটিভ আইডিয়াস দিতে হবে। নেগেটিভ থট মানুষকে দুর্বল করে দেয়। পজিটিভ আইডিয়াস দিতে পারলে সাধারণে মানুষ হয়ে উঠবে ও নিজের পায়ে দাঁড়াতে শিখবে। ভাষা, সাহিত্য, দর্শন, কবিতা, শিল্প সকল বিষয়ে যা চিন্তা ও চেষ্টা মানুষ করছে, তাতে ভুল না দেখিয়ে ওই সব বিষয় কেমন করে ক্রমে ক্রমে আরও ভালো রকমে করতে পারবে তাই বলে দিতে হবে। ভ্রম প্রমাদ দেখালে মানুষের মনে আঘাত দেওয়া হয়। ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল সকল ব্যাপারেই মানুষকে পজিটিভ আইডিয়াস দিতে হবে। বেদ বেদান্তের উচ্চ উচ্চ ভাবগুলি সাদা কথায় মানুষকে বুঝিয়ে দিতে হবে। সদাচার, সদ্ব্যবহার ও বিদ্যাশিক্ষা দিয়ে ব্রাহ্মণ ও চণ্ডালকে এক ভূমিতে দাঁড় করাতে হবে। উদ্বোধন কাগজে এইসব লিখে আবার বৃদ্ধ বনিতাকে তোল দেখি, তবে জানবো তোর বেদ বেদান্ত পড়া সার্থক হয়েছে। দেখ, আমরা ভাবরাজ্যের ঐরাবত, ভাবের সমুদ্র তোলপাড় করে দিয়ে চলে যাব। ভাষা বেটারা গড়ে নিক, আমরা ভাষা দিতে আসেনি। বাংলা ভাষার এখনও গঠনের যুগ। ওই রকম গল্প, ত্যাগ, বৈরাগ্য, আত্মোৎসর্গের আদর্শ যে কোনো ভাষায় পাবি, তর্জমা করে দিবি। নমস্কার।
উদ্বোধন, আমরা যারা উদ্বোধনে রয়েছি, উদ্বোধন পরিবারের সমস্ত সদস্য, আমাদের এটাই মনে হয় সর্বপ্রথম করণীয় স্বামী বিবেকানন্দের এই যে নির্দেশ, সেটিকে সর্বান্তঃকরণে গ্রহণ করা এবং আমাদের কর্মে সেটি প্রতিফলিত করা। এই কারণেই সূচনাতেই আমরা স্বামীজির কথা স্মরণ করছি। স্বামীজি অসাধারণ কবিতা লিখতেন। সেই কবিতা থেকে কিছুটা অংশ পাঠ করবেন আমাদের উদ্বোধন পরিবারের শ্রী পীযূষ আশ। সকলকে প্রণাম। মহারাজকে প্রণাম। একটি কবিতার দুটি স্তবক, সময় নির্দিষ্ট, তার সঙ্গে একটু কথিকা, অনুকথিকা, কম সময় নেব। একটা কেন এই কবিতাটি মনে এসছে বা নির্বাচন করা হলো সে সম্পর্কে দু একটি কথা। কবিতাটির নাম প্রবুদ্ধ ভারতের প্রতি। স্বামীজি কবিতাটি ইংরেজিতে লিখেছিলেন, টু দ্য আই অফ ইন্ডিয়া। অনুবাদ করেছিলেন স্বামী প্রজ্ঞানন্দ। প্রেক্ষাপটটা কি আমরা জানি যে মাদ্রাজে শুরু হয়েছিল প্রবুদ্ধ ভারত। কিছুকাল চলার পর সম্পাদক মণ্ডলী এবং অন্যতম যিনি কর্ণধার ছিলেন রাজা মায়াত, তার দেহান্ত হয়। তখন সিদ্ধান্ত হয় পত্রিকাটি নিয়ে যাওয়া হবে আলমোড়ায়, এবং তারপরে আমরা দেখি সেটি মায়াবতী থেকে দীর্ঘকাল প্রকাশিত হয়ে আসছে। তো এই পত্রিকার স্থানান্তর যখন হবে সিদ্ধান্ত হয়েছে, স্বামীজি এই কবিতাটি লেখেন উদ্বুদ্ধ করার জন্য। জাগো আরও একবার, মৃত্যু নহে এ যে নিদ্রা তব, জাগরণে পুনঃ সঞ্চারিতে নবীন জীবন, আরও উচ্চ লক্ষ্য ধ্যানতরে প্রদানিতে বিরম, পঙ্কজ আঁকে যুগে হে সত্য, তোমার তর হেরো প্রতীক্ষায় আছে বিশ্বজন, তব মৃত্যু নাহি কদজন। হও পুনঃ অগ্রসর তব সেই ধীর পদক্ষেপে, নাহি যাহে হরে শান্তি তার, নিরুদ্বেগে অতিপার্শ্বে স্থিত দীনহীন ধূলিকণিকার, শক্তিমান তবু মতিস্থির আনন্দমগন মুক্তবীর, হে সুপ্তিনাশন চিরাগ্রণী, ব্যক্ত কর তব বজ্রবাণী। প্রথম দুই স্তবক। আজ উদ্বোধনের প্রকাশ দিবস। আমরা মায়ের আশ্রয়ে আছি এখানে। বিরামহীনভাবে 127 বছর এই পত্রিকার পথ চলা হয়েছে, আরও সামনে দীর্ঘ পথ। আমরা যখন কিছু আলোচনা করি, সেটা জিও পলিটিক্স হোক, তখন আমরা টেরিটরি মার্কিংয়ের কথা বলি, কখন কোনো কিছু রিসার্চ পেপার হোক, তখন আমরা বলি কোনটা ইনক্লুড করা হবে, কোনটা এক্সক্লুড করা হবে। স্বামীজির এই প্রবুদ্ধ ভারতের প্রতি কবিতাটা যখনই পড়ি, একজন সাধারণ পাঠক হিসাবে প্রতীয়মান হয় স্বামীজি যেন এই বাক্যগুলির মধ্যে একটা সুন্দর আউটলাইন তৈরি করে দিয়েছেন, যে যেখানে বলছেন যে আমরা শক্তিমান, আমরা এগিয়ে যাব, কিন্তু পথের দুই ধারে যারা ততটা শক্তিমান নয়, তাদের শান্তি যেন বিঘ্নিত না হয়। এত অপূর্ব একটা গাইডলাইন স্বামীজি দিয়েছেন, এবং আমাদের যে বজ্রবাণী, সেটাও আমরা সর্বকালে সর্ব মানুষের কাছে আমরা পৌঁছে দেব। তো
মায়ের আশ্রয়ে আমাদের এখানে সেই কাজটি হয়ে চলেছে। এই পূর্ণ দিনে দিব্য ত্রয়ীর কাছে আমার আন্তরিক প্রার্থনা, আমরা যেন আরও মানুষের কাছে উদ্বোধন নিয়ে পৌঁছে যেতে পারি, তারাও যেন আরও আমাদের কাছে আসে। সকলকে নমস্কার। একটা সময় ছিল যখন শ্রী শ্রী মা কলকাতা এলে তার নিজস্ব কোনো বসবাসের জায়গা ছিল না, কোনো ভক্ত বাড়িতে কিংবা ভাড়া বাড়িতে থাকতে হতো। এটি খুব কষ্ট দিত স্বামী শারদানন্দজি মহারাজকে। তিনি মায়ের জন্য একটি বাড়ির তৈরির কথা ভাবছিলেন, একই সঙ্গে ভাবছিলেন উদ্বোধন পত্রিকার নিজস্ব ভবনের কথা। কারণ উদ্বোধন পত্রিকা প্রথমে কম্বুলেটলায় গিরীন্দ্রলাল বসাকের বাড়িতে ভাড়া হিসেবে চালু হয়েছিল। স্বামী ত্রিগুণাতীতানন্দজি প্রথম সম্পাদক, ওখানে কাজ করতেন। পরে 30 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে 2 বছর কাটানোর পর শরৎ মহারাজ যখন এই মায়ের বাড়ি তৈরি করলেন, তখন সেখানে প্রথম উদ্বোধন অফিসটা উঠে এলো। ভাবতে খুব ভালো লাগে, সারদা সরস্বতী এসে বসবেন, তার আগে বেদিটা প্রস্তুত হয়ে গেল। উদ্বোধন হলো সেই বেদি, যে বেদির ওপর বসে আছেন সারদা সরস্বতী। আমাদের অধিষ্ঠাত্রী দেবীর কথা স্মরণ করিয়ে দিলেন শ্রী পীযূষ আশ, তাকে আন্তরিক ধন্যবাদ। এইখানে যারা কাজ করছেন, সে কর্মী হোক, স্বেচ্ছাসেবী হোক, বিজ্ঞাপনদাতা হোক কিংবা সাধু হোক, সকলের কাছেই এ অত্যন্ত সৌভাগ্যের যে সারদা সরস্বতীর চরণতলে বসে কাজের সৌভাগ্য হচ্ছে। জানি না কতজন আমরা বুঝতে পারছি, অনুভব করতে পারছি, কিন্তু এটা তো সত্যি, অস্বীকারের উপায় নেই। এই নিয়ে আমাদের উদ্বোধন পরিবারের অনেকেই বলতে পারেন, বলতে চান, কিন্তু সময় সংক্ষিপ্ত, তাই সংক্ষিপ্ত আকারে আমরা কিছু কিছু কথা শুনে নেব উদ্বোধন পরিবারের 4 জনের কাছ থেকে। প্রথম আহ্বান করছি শ্রী ছন্দক মজুমদারকে। নমস্কার। আজকে খুব আনন্দের দিন, উদ্বোধনের 128তম প্রকাশ দিবস। আমি প্রথমেই এই বাড়ির যিনি অধীশ্বরী, মায়ের চরণে আমার প্রণাম জানাই, ঠাকুরের চরণে আমার প্রণাম জানাই, স্বামীজিকে আমার প্রণাম জানাই এবং শরৎ মহারাজের চরণে আমার প্রণাম জানাই। আমি একেবারেই সুবক্তা নই, তথাপি আজকে আমাকে বলার কাজ দেওয়া হয়েছে, আমি চেষ্টা করছি। যেটা বলবো সেটা হলো উদ্বোধনের সাথে আমার সম্পর্ক। এইটা বলতে গিয়ে আমার 2টো ঘটনার কথা বলতে হবে। একটা হলো যখন আমি খুব ছোট ছিলাম, কিন্ডারগার্টেনে পড়ি, কেজি 2, সেই সময়ের একটা ঘটনা। আর যখন বড় হলাম, এখনকার আমি, তখনকার একটা ঘটনা। তো আমার বাবা ছিলেন বেশ কঠোর হৃদয় আর কি। আমাকে কখনোই ছোট থেকে আমি কিছু চাইবো এবং আমাকে সেটা দেওয়া হবে এমনটা হয়নি। এবং আমি এক প্রকার নিজের মনের সাথে বোঝাপড়া করে নিয়েছিলাম যে আমি যাই চাইবো আমাকে সেটা দেওয়া হবে না। এই হেন কঠিন হৃদয় বাবা একবার বইমেলা থেকে 2টি বই আমি চাইনি, না চাইতেই দেওয়া হয়েছে। একটি হলো সারদা দেবী চিত্রকথা, আর একটি হলো বিবেকানন্দ চিত্রকথা, যেখানে লেখা আছে যে উদ্বোধন প্রকাশনী, বাগবাজার মঠ, বাগবাজার রামকৃষ্ণ মঠ। তো এই বই দুটো যখন আমি পেলাম, আমি জানলাম যে এটা হচ্ছে আমার নিজের কিছু একটা, যেটা আমার দেওয়া হয়েছে। এবং আমি একটি যে স্কুলে পড়তাম আর কি, সেই স্কুলে প্রচুর ছেলেপিলে সেখানে যেত আর কি, এবং তারা স্বভাবতই টিফিনের সময় খেলাধুলা, দৌড়াদৌড়ি। আমি তখনও খেলতে পারতাম না, এখনও পারি না। তো আমার টিফিনের সময় কাজ ছিল বসে বসে ছবি আঁকা, এবং এই বই দুটো পাওয়ার পরে এই বই দুটো উল্টে পাল্টে দেখা। এবং মোটামুটি এখানে আমরা যারা রয়েছি সবারই ছোটোবেলায় কিছু না কিছু
মানে শিশুর হৃদয়ের সঙ্গে সেই সময়কার বড়দের যে জগৎ তার সঙ্গে একটা কনফ্লিক্ট চলে, একটা যুদ্ধ চলে, যে আমরা আমাদের ওই ছোটোবেলার মনটাকে তাদের ওই কর্মকাণ্ডের সাথে যখন মেলাতে পারি না তখন প্রবল বিদ্রোহী হয়ে ওঠে এবং অধিকাংশ ক্ষেত্রেই বিফল মনোরথ হতে হয়, কারণ তাদের শক্তি বেশি, তাদের কথার জোর বেশি। তো এই বোঝাপড়া, এই কনফ্লিক্টের মধ্যে আমি ওই বই দুটোর মধ্যে আশ্রয় পেতে শুরু করলাম। সারদা দেবী চিত্রকথা, যেখানে আমরা মোটামুটি সবাই জানি সেখানে মায়ের জীবনের ছোট্ট ছোট্ট ঘটনা ছবির মাধ্যমে দেখানো আছে। এটির ইলাস্ট্রেশন করেছিলেন বিশ্বরঞ্জন বাবু, তিনি আর নেই। আর বিবেকানন্দ চিত্রকথা ছবি এঁকেছিলেন রামানন্দ বাবু। এই ছবিগুলোর মধ্যে আমি আশ্রয় পেতে শুরু করলাম এবং যত কঠিন পরিস্থিতিতেই পড়েছি সেই ছোট্টবেলায়, আমি নিজেকে বলতাম ঠিক আছে, এখান থেকে বেরিয়ে আমি ওই বইটার মধ্যে ঢুকে পড়ব, আমার সমস্ত অশান্তি চলে যাবে, আর অশান্তি থাকবে না। তো একটা আনন্দের সোর্স হয়ে উঠলো ওই বই দুটো। এই হলো উদ্বোধনের সঙ্গে আমার প্রথম সেই অর্থে যোগাযোগ। এর আগে কিন্তু আমি আমার বাড়ির বুকশেলফে উদ্বোধনের বই দেখেছি, অনেক বই দেখেছি, কিন্তু এই যে যোগাযোগ, এটা একটা খুব ইউনিক যোগাযোগ ঘটল। আজও সেই বই দুটো আমার সঙ্গে আছে এবং বলাই বাহুল্য এখনও কিন্তু আমি ওই ছোটোবেলাটা যাপন করি ওই বই দুটোর মধ্যে ঢুকে। যখনই দেখি সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, আমি জানি যে একটা সারদা দেবী চিত্রকথা আছে যার মধ্যে ঢুকে পড়তে পারলে ওই যে জয়রামবাটির ল্যান্ডস্কেপ আঁকা রয়েছে, সুন্দর গাছপালা, ছোট্ট সারদা যাত্রাপালা শুনতে গেছে, হাত বাড়িয়ে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছে, নিজের স্বামী হিসেবে চিহ্নিত করছেন, তারপর তাদের যে বিয়ের ছবি, এগুলো আমাকে আজও মুগ্ধ করে, ঠিক সেদিন যেমনভাবে করেছিল। এই এক ঘটনা। দ্বিতীয় ঘটনাটি, আমি তখন আর্ট কলেজ পাশ করেছি এবং কলকাতার বিভিন্ন রাস্তায় গলিতে গলিতে হেঁটে হেঁটে ছবির বিষয় খুঁজে বেড়াই। এমন সময় উত্তর কলকাতাতেই এই কুমোরটুলির এখানে বাগবাজারে ঘোরাফেরা করছি, আমার কাছে একটা ফোন এলো এবং সেই ফোনে আমার বন্ধু সহকর্মী তন্ময় আমাকে বলল যে ছন্দক, তোমাকে একটু উদ্বোধনে আসতে হবে, একটা কাজ আছে। উদ্বোধন 125 বলে একটা বই প্রকাশিত হতে চলেছে, সেটার ছবি আঁকার ব্যাপারে তোমার সাথে একটু কথা বলবো। অদ্ভুত ব্যাপার, তুমি কবে আসতে পারবে? আমি তন্ময়কে বললাম, তন্ময় আমি উদ্বোধনের আশেপাশেই আছি, আসবো? তন্ময় বললো, হ্যাঁ এখানেই আছো, আচ্ছা চলে এসো। তো 15-20 মিনিটের মধ্যে আমি উদ্বোধনে চলে এলাম এবং তারপর উদ্বোধনের সাথে আমার সরাসরি, এতদিন আমার ভাবরাজ্যে উদ্বোধনের সাথে যোগাযোগ ছিল, এবার আমি সরাসরি মায়ের জায়গায় এসে পড়লাম। এই যোগাযোগটাও অদ্ভুত এবং খুব ম্যাজিক্যাল। আমিও খুব অবাক হয়েছিলাম যে এটা কী করে হলো, আমি এখানেই রয়েছি, আমাকে ফোন করলাম, আমি চলে এলাম, এত সহজ। এবং তারপরে এখনও চলছে। এখানে এসে আমি নতুন করে দেখলাম যে আত্মীয়তা আসলে কেমন হয়। আমি একটা বৃহত্তর পরিবার পেলাম এবং ওই যে কনফ্লিক্টগুলোর মধ্যে থেকে ছুটে ছুটে বইয়ের মধ্যে ঢুকে পড়া, এইটা সত্যি সত্যি একটা জায়গা যেখানে আমি সমস্ত অন্ধকার পেরিয়ে এসে আলো দেখতে পাই। এবং উদ্বোধন বাড়িতে আপনারা সবাই নিশ্চয়ই জানেন একটা অদ্ভুত ম্যাজিক আছে। কীরকম ম্যাজিক? আমি ছবি আঁকি, আমাদের জগৎজননীর বিশ্বব্যাপী কর্মকাণ্ডের মধ্যে ছবি আঁকার কাজটি তিনি আমাকে দিয়েছেন। ছবি আঁকতে গেলে অসীম কনসেন্ট্রেশন প্রয়োজন পড়ে। আমি যে রাস্তা দিয়ে উদ্বোধনে আসি সেটা খুব কঠিন, একটা অদ্ভুত ট্রেন যেখানে ভয়ানক ভিড় হয়, অসম্ভব মানে অকথা কুকথা কানে এসে পড়ে, কিন্তু আমি জানি যে এই জার্নিটা শেষ হচ্ছে মায়ের বাড়িতে এবং সেখানে হলো অপার শান্তি, অসম্ভব একটা কনসেন্ট্রেশন, যার মধ্যে ঢুকে পড়তে পারলে আর কোনো চিন্তা নেই। এবং হয়ও তাই। আমি এখানে এসে যখন ছবি আঁকতে বসি লাইব্রেরির কোণার ছোট্ট ঘরটাতে, আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। আমার কোনো দুর্ভাবনা থাকে না, কোনো চিন্তা থাকে না, পার করে যাই মায়ের কৃপায়। এই একটা অদ্ভুত ব্যাপার। তো এই হলো আমার উদ্বোধনের সাথে যোগাযোগ এবং নিজের কাজের মধ্যে দিয়ে তাকে সার্ভ করা বা তার কাজ করা, এর চেয়ে বড় তো আর কিছু হতে পারে না।
এটা আমার সৌভাগ্য। এটা বললে জিনিসটা অনেকটা ক্ষুদ্র হয়ে যায়, এটা সৌভাগ্যর থেকেও বিশাল কিছু একটা। আহ, তো সেই জায়গা থেকে আহ, আমার সেখান থেকে আমার আহ, এখানে এসে পড়া, এবং এখনো চলছে, ভবিষ্যতেও এই সম্পর্ক। এবং প্রথম দিন যখন আমি এখানে এলাম সেই মুহূর্তেই কিন্তু আমি জানতাম যে এই সম্পর্কটা জন্মান্তর, বিশাল বড় শব্দ, সেটা বলাটা ওরকম চট করে হয়তো বলে ফেলা যায় না। তবে ওরকম কাছাকাছি কিছু একটা অনুভূতি কিন্তু আমার হয়েছে যে এই সম্পর্কটা আজকের নয়, বহু পুরনো। ছোটবেলা তো বটেই, তারও আগে, এরও পরে, আর অনন্ত সম্পর্ক। তো সবাই আনন্দে থাকুন, মায়ের কাছে প্রার্থনা করি, সুস্থ থাকুন। নমস্কার। মা তো আমাদের জন্ম জন্মান্তরের মা। উদ্বোধনও কি তাহলে আমাদের সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক তৈরি করেছে? জানি না। ও বলছে একটা ম্যাজিক। তা যদিও ধর্মের ক্ষেত্রে ম্যাজিকের কোনো স্থান নেই, হতে হবে, বি অ্যান্ড মেক, স্বামীজি বলেছেন। কিন্তু একদিক থেকে দেখতে গেলে পেছন ফিরে যখন তাকাই, আমারও এটাকে ম্যাজিক বলে মনে হয়, কারণ আমাদের সেই যোগ্যতা সত্যিই নেই। স্বামী বিবেকানন্দ প্রবর্তিত একটি পত্রিকার সেই যে শতদল পদ্ম, তার একটি পাপড়ি হয়ে থাকবো কিংবা একটা ছোট্ট অনুকণা হয়ে থাকবো, সেই যোগ্যতাও কিন্তু নেই। অথচ তিনি আমাদের দিয়ে সেই কাজ করাচ্ছেন। এটা ম্যাজিক ছাড়া কি আর কি বলতে পারি। অনেক ধন্যবাদ ছন্দক, আমাদের অন্তরের অন্তঃস্থলকে নাড়া দিয়েছে তার অভিজ্ঞতা দিয়ে। আরও একটি অভিজ্ঞতা শুনব। আমি আহ্বান করছি শ্রী অনুদাত্ত মল্লিককে। সমস্ত গুরুজন মহারাজ সবাইকে আমার প্রণাম জানাই। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, কিন্তু ওই ছন্দক যেরকম বলল প্রথমে শৈশবেই ওর সঙ্গে উদ্বোধনের পরিচয় হয়েছে, সেই অভিজ্ঞতার সূত্র ধরেই আমি কিছু কথা বলি। আমার প্রথম রামকৃষ্ণ মিশনের ছাত্র কলেজ জীবনে 12ই জানুয়ারি একটা ছাড় দেওয়া হয়, সবাই জানি আমরা সেটা। তো আমি তখন হোস্টেলে রয়েছি, এরকম একদিন জানতে পারলাম উদ্বোধনের বইতে একটি ছাড় দেওয়া হবে। তখন আমি উদ্বোধন সম্পর্কে হয়তো প্রথম নাম শুনে জানলাম, মিশনের ছাত্র হিসাবেই বলছি। প্রথম আমার হাতে উদ্বোধনের একটি বই এসে পৌঁছয়, সেটা অমৃত কথা। যাকে কিনবার জন্য বলেছিলাম তাকে বলেছিলাম কথামৃত কিনতে, কিন্তু সে নিয়ে এসেছিল অমৃত কথা, এবং সে আমাকে এসে খুব ভালো করে বলেছিল খুব কম দামে পেয়েছি। তো তারপর সেই কলেজের সূত্র ধরেই এক মহারাজের সঙ্গে, এডিটার মহারাজের সঙ্গে আমার পরিচয়। মহারাজ তখন ভাইস প্রিন্সিপাল আমার কলেজের। মহারাজ চলে এলেন, আরেকটি প্রতিষ্ঠানে গেলেন, সেখান থেকে মহারাজ এখানে এলেন উদ্বোধনে। তখন খুব আনন্দ পেলাম, যাক উদ্বোধন কখনো যাইনি, দেখিনি, মহারাজ গেছেন, এবার উদ্বোধন হয়তো যাব। কিন্তু ব্যাড লাক খারাপ, আমি শব্দটা মাঝে মাঝে ব্যবহার করি আমার ডিপার্টমেন্টে। ব্যাড লাক খারাপ মানে আমার খুব গুড লাক। কেন সেটা বললে বুঝতে পারবেন এরপর। আমি প্রথমে দুখানা রবিবার দিন আসি, মহারাজকে ফোন করি, মহারাজ ফোন ধরেন না, দেখা হয়নি। দ্বিতীয় দিন যখন এলাম, খুব রাগ করে অভিমান করেই বললাম ধুর আর আসবই না, এরপর যবে মহারাজ ডাকবেন আসবো। সেইটা কে শুনেছিলেন জানি না, একদিন ফোন এলো যে আসতে হবে। এলাম, তারপর থেকে প্রতিদিনই আসতে হচ্ছে এখানে। তো আমার এই আশাটা বেশি বছরের নয়, মাত্র 2 বছর। উদ্বোধন 127 বছর ধরে চলছে। 127-এর কাছে 2 বছর খুবই সামান্য। এখানে যখন কাজ করি তখন বুঝতে পারি যে ইতিহাসের কাছে আমি খুবই সামান্য একটা মানুষ। এবং মহারাজ যে দায়িত্বটা দিলেন যে তোমাকে শব্দ গোছাতে হবে, লাইন মেরামত করতে হবে, খুব আনন্দের সঙ্গে সেটা মেনে নিলাম। সেই কাজ নিয়ে আজও চলেছি, খুবই ভালো সেই অভিজ্ঞতা, প্রতিদিন নতুন নতুন।
সেই অভিজ্ঞতা এখানে সবার সঙ্গে ভাগ করতে গেলে সময় অনেক বেশি চলে যাবে। আমি শুধু একটা জিনিস ভাবি, উদ্বোধন যেটা অরুণাভ প্রথমেই বলছিল, স্বামীজির যে উদ্দেশ্য ভাষার দিক থেকে, বাক্যের দিক থেকে, তার আদর্শের দিক থেকে, উদ্বোধন কিভাবে চলবে, যে পথগুলো স্বামীজি বলে দিচ্ছিলেন, যে ধারা আজকেও বয়ে নিয়ে চলার প্রচেষ্টা সবার মধ্যে, আমরা এখানে যারা যারা রয়েছি আমাদের সবার মধ্যেই দেখা যায়। কিন্তু আমি এই ধারার থেকে আরেকটু বেরিয়ে গিয়ে ভাবছিলাম ভবিষ্যতে উদ্বোধন কোথায় গিয়ে দাঁড়াবে, কি করবে। এখনই আমরা মোবাইল ফোনের দুনিয়াতে এতই ব্যস্ত হয়ে যাই, মাঝে মাঝেই মহারাজের সঙ্গে আমার কথা হয়, মহারাজ লেখাপত্র তো এত বিচিত্র রকমের আমরা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো পাঠ প্রতিক্রিয়া সবসময় তো আর পাই না। হয়তো আজকে যে পর্দাটা আমরা চোখের সামনে দেখছি, যে ফ্রেমগুলো দেখছি, সেই পর্দাটা হয়তো আরও ছোট হবে, ফোন হয়তো আরও ছোট হবে। ফোন যত ছোট হবে মানুষের মনোসংযোগ আরও কমবে। ভবিষ্যতে হয়তো উদ্বোধনকে একটা বড় দায়িত্ব নিতে হবে, মানুষকে আবার এই পড়ার অভ্যেসে ফিরিয়ে নিয়ে যাওয়ার। আমরা একটা খুব ছোট সংসার, কেউ হিসেব রাখছে, কেউ শব্দ গোছাচ্ছে, কেউ পাঠকের কাছে পৌঁছচ্ছে, কেউ বই পত্রিকা পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে। প্রত্যেকটা ছোট ছোট পরিবার, প্রত্যেকটা পরিবারই ছোট ছোট অংশই চেষ্টা করছি যেন এই ধারাটাই বজায় থাকে। কিন্তু আমাদের সবাইকেই এই দায়িত্বটা নিতে হবে বলে মনে হয় ভবিষ্যতে, যাতে আমরা আরও বেশি এই পাঠের অভ্যাস সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি। হয়তো কিছুটা বিভাগের সেই কাজ করি বলে বলতে পারলাম, কিন্তু আমার মনে হয় এই 127 বছরের যে পথ চলা, সেটা আরও দীর্ঘ সময়কাল ধরে চলবে, কারণ এটা স্বামীজির চিন্তাপ্রসূত। এর কোনো ইতি থাকতে পারে না, হয়ও না। তাই এই প্রচেষ্টা আমরা যারা এখানে রয়েছি কর্মী হিসাবে বা লেখক হিসাবে, পাঠক হিসাবে, সবার কাছে এটাই অনুরোধ, সবাই যেন আমরা এটা চেষ্টা করি যে ভবিষ্যতে যখন মানুষের কাছে ফোন পৌঁছবে, এখন উদ্বোধন অনেক বেশি ডিজিটালি এনরিচড, ভবিষ্যতে আরও হবে, সেই মাধ্যমে হলেও যেন উদ্বোধন আরও বেশি মানুষের কাছে পৌঁছয়, মানুষকে আবার নতুন করে পাঠের অভ্যেস তৈরি করে দিতে পারে। এটাই আমার ভবিষ্যতের দিকে এক আশা। এই নিয়ে আমি আমার সামান্য বক্তব্য শেষ করছি। অনুদত্তকে ধন্যবাদ, তার ছোট্ট এবং সুন্দর অভিজ্ঞতা উদ্বোধনের সঙ্গে আমাদের কাছে নিবেদন করার জন্য। সত্যি উদ্বোধনের সঙ্গে আমাদের একটা ব্যক্তিগত যোগাযোগ সম্পর্ক তৈরি হয়েই গেছে, সেটা অনেকে মুখ ফুটে বলতে লজ্জা পায় বা ভেতরে রাখে, তা মাইক্রোফোনের সামনে সবসময় একটু বলা যায় আর কি, বেরিয়ে আসে ভেতর থেকে। অনুদত্তের ক্ষেত্রেও তাই হয়েছে, খুব আনন্দের সঙ্গে বলেছে। এবার আমাদের উদ্বোধন পরিবারের আর একজন সদস্য, তিনি স্বেচ্ছাসেবী রূপে যদিও রয়েছেন, আমরা সবাই উদ্বোধনের সেবক সব অর্থেই, তা স্বেচ্ছাসেবী বলতে যাদের বোঝায় সেই রকম একজন, তিনি হচ্ছেন শ্রী আর্য লাহিড়ী। তিনি দীর্ঘদিন আমাদের মঠ মিশনের সঙ্গে যুক্ত। তাকে অনুরোধ করছি তার অভিজ্ঞতার কথা আমাদের কাছে তুলে ধরতে। পরম পূজনীয় স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজজিকে আমার প্রণাম জানাই। আমার সামনে উপস্থিত সমস্ত সন্ন্যাসী বৃন্দদের আমার প্রণাম, ব্রহ্মচারী মহারাজকে প্রণাম জানাই, এবং উপস্থিত যারা আছেন তাদের সকলকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি অনুদত্তবাবুর মতো আমিও রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম। আমি নরেন্দ্রপুর স্কুলে পড়েছি। স্কুলে পড়ার সময় আমরা উদ্বোধন পত্রিকা আসতো আমাদের লাইব্রেরিতে, তখন আমরা উদ্বোধন দেখতাম কখনো কখনো। আর আমাদের বাড়িতে আমার মা একনিষ্ঠ পাঠক উদ্বোধনের,
সেই জন্যে উদ্বোধনের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। তো যখন আমি আগে যেখানে চাকরি করতাম সেখান থেকে 31শে আগস্ট এই 2025 অবসর নিলাম। অবসর হওয়ার পরেই সম্পাদক মহারাজ আমাকে আহ্বান করলেন যে এখানে 1লা সেপ্টেম্বর থেকেই স্বেচ্ছাসেবক রূপে কাজ করতে, এবং একটি কথা বলেছিলেন যে এখানে আপনার কোনো রিটায়ারমেন্ট নেই, যতদিন আপনি পারবেন, ঠাকুর যতদিন কৃপা করবেন আপনি এখানে সেবা করবেন। তা আমার কাছে প্রতিটা দিন খুব আনন্দে কাটছে, এবং সম্পাদক মহারাজ এবং দীননাথ মহারাজের গাইডেন্সে আমি প্রতিদিনই নতুন নতুন শিখছি। তো আজকে একটা বিশেষ বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে স্বামীজির যে লক্ষ্য ছিল যে উপনিষদের বাণী সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং মানুষের আত্মার উদ্বোধন করতে, সেই কাজে উদ্বোধন একটি বিশেষ যন্ত্র হিসেবে আজ 127 বছর পেরিয়ে 128 বছরে পা দিয়েছে। পরম পূজনীয় স্বামী শিবব্রতানন্দ মহারাজ, তিনি এখন আর এই শরীরে নেই। তিনি আমাকে একদিন শুধু না, মাঝে মাঝেই তিনি উদ্বোধনের কিছু কিছু নির্বাচিত লেখার জেরক্স দিতেন, দিয়ে শাস্ত্র বিষয়, অদ্বৈত বেদান্ত বিষয়ে লেখার জেরক্স দিতেন এবং বলতেন যে তুমি এগুলো পড়ো। এবং শুধু তাই না, উদ্বোধন পত্রিকা তুমি যে কোনো লাইব্রেরিতে যদি পাও, পুরনো উদ্বোধন ঘাঁটলে দেখবে একটা রত্ন ভাণ্ডার, এত ভালো যেখানে শাস্ত্র বিষয়ক লেখা আছে যার কল্পনা করা যায় না। তো প্রকৃতপক্ষে এইখানে আমাদের উদ্বোধনের যে শাস্ত্র বিষয়ক যে লেখা বেরিয়েছে, তার মধ্যে উপনিষদ, গীতা এবং ব্রহ্মসূত্র, তাছাড়াও অদ্বৈত বেদান্তের বিভিন্ন টেকনিক্যাল যেসব বিষয় আছে, যেমন জগৎ মিথ্যাত্ব বা অদ্বৈত বেদান্তের বিভিন্ন বিচার প্রক্রিয়া ইত্যাদি বিষয়েও অনেক অত্যন্ত উচ্চমানের প্রবন্ধ বেরিয়েছে। এমন কোনো বড় মনীষী বা পণ্ডিত ছিলেন না যারা উদ্বোধনে লেখেননি, এবং আমাদের সংঘের যারা অত্যন্ত বরেণ্য বহু সন্ন্যাসী উদ্বোধনে লিখেছেন। পার্শ্বদের মধ্যে স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী ব্রহ্মানন্দেরও একটি লেখা বেরিয়েছিল, যেটা পরে ছোট বই হয়ে বেরিয়েছে গুরুর ওপরে। আর এছাড়া স্বামীজির লেখা তো ছিলই, স্বামীজির শিষ্যদের মধ্যে অনেকেই উদ্বোধনে লিখেছেন। আর এছাড়া স্বামী জগদানন্দ, স্বামী বোধাত্মানন্দ, স্বামী সপ্রকাশানন্দ, স্বামী শ্রদ্ধানন্দ, এবং বিশেষভাবে উল্লেখ করতে হয় স্বামীজির শিষ্য স্বামী শুদ্ধানন্দ। তিনি প্রচুর অত্যন্ত সারগর্ভ লেখা উদ্বোধনে লিখেছেন। এবং উদ্বোধনে এছাড়া যে প্রথিতযশা যারা পণ্ডিত ছিলেন, প্রমথনাথ তর্কভূষণ, যোগেন্দ্রনাথ তর্ক বেদান্ত তীর্থ, দীনেশচন্দ্র ভট্টাচার্য ইত্যাদি যারা ছিলেন, তারা সকলেই উদ্বোধনে প্রচুর অত্যন্ত জ্ঞানগর্ভ লেখা লিখেছেন, যেগুলো অমূল্য কুসুম। এবং এখন আমাদের উদ্বোধন থেকে শাস্ত্র কুসুম মালা হিসেবে আমরা কিছু কিছু যে গ্রন্থ প্রকাশ হচ্ছে দেখছি, তাতে আশা করা যায় যে এই সমস্ত রত্নগুলো রক্ষা পাবে। ঠাকুর বলেছিলেন যে শাস্ত্রের একটা হচ্ছে শব্দার্থ আর মর্মার্থ, শব্দার্থ থেকেও মর্মার্থটা গ্রহণ করতে হয়। এবং উদ্বোধনের যে সমস্ত লেখা পড়েছি, তার মধ্যে একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য করেছি, পাণ্ডিত্য প্রদর্শন। এমনকি যে বড় বড় পণ্ডিতরা এখানে লিখেছেন, পাণ্ডিত্য প্রদর্শন তাদের উদ্দেশ্য ছিল না, কি করে সাধনার মাধ্যমে সেই তত্ত্বকে অনুভূতির মধ্যে আনতে হবে, সেটাই কিন্তু আমাদের এখানে যারা সন্ন্যাসী লেখক এবং যারা পণ্ডিত লিখেছেন, তাদের সকলের মধ্যেই কিন্তু লেখার মধ্যেই একটা সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেটা খুবই সচরাচর দেখা যায় না। এটা বিশেষভাবে লক্ষণীয়। এবং ঠাকুরের এই যে বাণীটা যে মর্মার্থ নিতে হবে শাস্ত্রের, উদ্বোধন কিন্তু আজ 128 বছর ধরে এই কাজটা করে চলেছে। এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে
এই পত্রিকার সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং এখানে আমাকে কাজের অনুমতি দেওয়া হয়েছে, আমি এর জন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রার্থনা করি যে আজ আমাদের সকলের সত্যিকারে যে আমাদের মধ্যে যে দেবত্ব তার উদ্বোধন হোক এই উদ্বোধনের মাধ্যমে। এই কটি কথা বলে আমি প্রণাম জানিয়ে শেষ করছি। অনেক ধন্যবাদ আর্যবাবুকে। ওনার কথা শুনতে শুনতে একটা কথা মনে হচ্ছিল, খুব মজা করে বলা হয় যেসব ছেলে বড়লোকের ঘরে জন্মায় তারা নাকি এই বাইরের জগতের যন্ত্রণা কষ্টটা বুঝতে পারে না। এই কথাটা আমার মনে এলো, তার কারণ আমরাও কিন্তু একটা বড় লোকের জায়গায় কাজ করছি। অর্থের দিক থেকে নয়, ভাবের দিক থেকে, আদর্শের দিক থেকে আমরা কতটা বুঝতে পারছি সংশয় আছে। ভবিষ্যতে জীবনের শেষ মুহূর্তে গিয়ে হয়তো একটু উপলব্ধি করতে পারবো যে এতদিন কোথায় কাজ করেছিলাম। এই চিন্তাটাই আর্যবাবু আমাদের মনে ফিরিয়ে আনলেন। কি অসাধারণ এক অমৃত ভাণ্ডারের মধ্যে আমরা এসে পড়েছি, আমরা নিজেরাও জানি না। আপনাকে অনেক ধন্যবাদ আর্যবাবু। এরপর আমাদের কাছে তাদের অভিজ্ঞতা জানাচ্ছে শ্রী কিষাণ লাল খাঁড়া, আমাদের উদ্বোধন পরিবারের অন্যতম সদস্য। উপস্থিত মহারাজদের প্রণাম জানিয়ে দু একটা কথা বলছি। মঞ্চে উঠে আমার মনসাদেবীর কথা মনে পড়ে যাচ্ছে। ক্লাস 8-এ তখন পড়ি, আমাকে বলতে বলা হয়েছিল। তা আমি এখনও ভয়ে কাঁপছি, তখনও কেঁপেছিলাম। তা বারবার হেডমাস্টার মহারাজ বলেছিলেন যে সামনে যারা বসে আছে তুমি ভাববে না যে তারা তোমার থেকে বেশি জানে। তা এখন তো সেটা বাচ্চা ছিলাম তখন ঠিক ছিল, কিন্তু এখন আমি কি করে ভাবি মহারাজ কিছু জানেন না বা এরা কেউ জানে না। তা পত্রিকার ভেতরে আমি যাব না, বাইরে থেকেই বলছি আগে কি ছিল বা কি দেখেছি, এখন কি হয়েছে। পত্রিকা আগে লেটার প্রেস ছিল, লেটার প্রেসে কম্পোজ হতো। আমাদের অনুপদা সাইকেল নিয়ে দৌড়াতেন এই প্রুফ নিয়ে, তারপরে সেটা কারেকশান হতো। তারপরে ঠিকঠাক না হলে যথাসময়ে পত্রিকাটা বেরোতো না, ঠিক করে আবার বেরোতো। তারপরে একদিন আমি তখন পত্রিকা আমি প্রথম এসে পড়তাম না, তবে একদিন নিয়ে পড়লাম। পড়ার পরে ধর এটা তো মায়ের কথার ভেতরে আছে, এটা তো এর ভেতরে আছে। তা বরুণ মহারাজ নেই বোধ হয়, তা বরুণ মহারাজকে আমি বলছি মহারাজ কি এ তো পত্রিকা, সব তো এগুলো তো বইতে আছে। তা সেই একই কথা বলতে, সেই ঠাকুর মহাস্বামীজির কথা লিখবে না দেখি অন্য কী কথা লিখবে, এ তো ঠাকুর মহাস্বামীজির পত্রিকা, তা সেইগুলোই তো থাকবে। তা যাই হোক, আমি পত্রিকা অভয়ানন্দজি পুজোর সংখ্যা এই লাস্ট উনি যখন চলে গেলেন করে গেছিলেন সেইটা আমি থেকে শুরু করি। তারপরে রেগুলার যে পড়ি তা নয়, মোটামুটি সেই সংখ্যাটা আমাকে বেশি প্রভাবিত করেছিল, পুজোর সংখ্যাটা। তবে এখন যে পত্রিকা আপনারা দেখছেন যে সাইজ, তখন এই সাইজ ছিল না, সাইজটা একটু ছোটো ছিল। সেটা ওই উদ্বোধন 125-এ পেছনে একটা দেওয়া আছে, দেখলেই বুঝতে পারবেন।
তখন তো লেটার প্রেস, তা সেই রকমই সব ছিল। এমনি বিচার করলে হয়তো ওই পত্রিকার সঙ্গে বর্তমান পত্রিকার রূপটা ওটা খেলো হয়ে যাবে, কিন্তু ওইটা হলো সোর্স, ওটা হলো শক্তি, সেটা করছে। যেমন গঙ্গা নদীর উৎসর সঙ্গে আমরা যদি, আমি যেখানে থাকি সেই সঙ্গমে, তার সঙ্গে মিলবে না। কেন? এখানে তরঙ্গ যেভাবে যা, সেখানে তো আমাদের রবিদা তো ভয় পেয়ে গেল পেরোতে, অথচ নির্জনানন্দজি সেই আগে সেই লঞ্চে করে গেলেন ওপারে মনসা দ্বীপে। তা সে যাই হোক, এই থাকবে পত্রিকা। এই এই যে রূপটা হয়েছে, তখন শঙ্কর মহারাজের সময় থেকে এই সাইজটা বড় হয়েছে। তা সে পত্রিকা এই এখন যেরকম আমরা যা চাই করে নিতে পারি, পত্রিকার উপরে যেটা হবে বছরের প্রথমেই সেটা করে নেওয়া হতো, সেটা সারা বছরই চলতো। এখন আমরা প্রত্যেক মাসে নতুন নতুনভাবে চিন্তাভাবনা করে করতে পারছি। আর আরেকটা বিশেষ হচ্ছে, আগে বেশিরভাগ এটা ছিল যে ধর্মীয় ব্যাপার বলে অনেকে সাইডে রেখে দিত, কিন্তু আমাদের পত্রিকাটা বিশেষ গত পুজোর সংখ্যাটা আমি ভালো করে সবটা পড়েছিলাম। আমরা বাইরের পত্রিকার সঙ্গে যদি সাহিত্য নিয়ে বিচার করি, আমরা তাদের সঙ্গে পাল্লা দিতে পারছি। এইটা শুধু ধর্মীয়, মানে যদি কেউ পড়ে, না পড়ে যদি বলে যে এটা ধর্মীয় ব্যাপার, সেটা আলাদা কথা। যদি পড়ে তাহলে ওখানে সাহিত্যের রসও পাবে। ধর্মীয় ব্যাপারে আমরা যারা রয়েছি, এই আমার জীবন তো ওই জন্মলগ্ন থেকে এই সঙ্গীর সঙ্গে আজও আছি, তারপরে আর কদিন থাকবো জানি না। তা সে এই পত্রিকার এগুলো এখন যেটা হয়েছে, যেটা বা যায় কিছু সবই সুন্দর হয়েছে। বাইরের যে আমরা পুজোর সংখ্যা টংখ্যা দেখি, বাইরে দেখি, তার পাশাপাশি আমরাও হাঁটতে পারবো, চলতে পারবো। আর এই পত্রিকার যে সমস্ত লেখাটেখাগুলো রয়েছে, এই বর্তমান কালো মানে উপযোগী করে, সেই জন্য সবাইকে বলবো, পত্রিকার নিছক ধর্মীয় ভাব বলে, যাদের ধর্মের ভাব নেই, তারাও একটা খুলে দেখুন, দেখলে আনন্দ পাবেন, ভালো লাগবে। আমি সামান্য তাতে যতটুকু যা পড়ে পেয়েছি, জেনেছি, তা আমার খুব ভালোই লেগেছে। তা সেই জন্য সবাই যারা এখানে রয়েছে, একটা অসুবিধে কোথায়, শুধু চাকরিতে আমরা সীমাবদ্ধ হয়ে যাচ্ছি বলে, কিন্তু যেখানে চাকরি করছি, যেখানে কাজ করছি, সেখানকার সম্পর্কে সমস্ত কর্মীদের মিনিমাম জ্ঞান থাকা উচিত। এটা না হলে, আমার জন্মের সঙ্গে সম্পর্ক বলে সেটা আলাদা কথা, জন্ম থেকে একদম ক্লাস 1 থেকে একদম মানে কি বলবো, আর বাইরের জগৎ আমি কিছু জানি না, অন্য কোনো এর মধ্যে নেই। তা সেই জন্য যারা এখানে কাজ করতে আসবে বা করবে, আমার মনে হয় মিনিমাম এখানকার সম্পর্কে জানা উচিত। আমাদের পত্রিকা হোক, বই হোক, প্রথমে পত্রিকা আকারে বেরোয়, পরে সেটা বই করা হয়, করা হয়। এইটা এখানে শুধু নিছক চাকরি হিসাবে নিলে ঠিক এখানকার রস পাওয়া যাবে না। সেই জন্য প্রত্যেককে বলবো, যারা যেখানে কাজ করুক না কেন, যেন এখানকার সম্পর্কে জানে। এরা বাইরের চারিদিকে এই কর্মকাণ্ড চলছে। অবশ্য এটা একটা ঠিকই, গাধা যদি জানতে পারে যে তার পিঠে কী আছে, সে তো মোট বইবে না। তা তবুও
বলবো এগুলো ইয়ে করতে হবে, জানতে হবে। পত্রিকাটা হয় কি, একটু নতুন ভাব নিয়ে আসে, হয়তো হয়তো একই জিনিস একটু নতুনভাবে আসে, নতুন একটা জিনিস পড়ছি, সেই হিসাবে পত্রিকাটা রয়েছে। তা যাদের বই আছে, বই একটু পড়লে আমাদের ঠাকুরমা স্বামীজি সম্পর্কে, পার্শ্বদের সম্পর্কে, এমনি ঠাকুরমা স্বামী সম্পর্কে যে বই আছে তার থেকে পার্শ্বদের থেকে যে জীবনী বা ওইগুলো যদি আমরা পড়ি, ঠাকুরকে আরও বেশি আমরা উপলব্ধি করতে পারবো, জানতে পারবো তাদের জীবন থেকে। সেই জন্য সবাইকে বলবো যে বই কিংবা পত্রিকা মিনিমাম জ্ঞানের জন্য প্রত্যেকে যেন পড়ে। আর কি বলবো, সবাইকে প্রণাম জানিয়ে শেষ করছি। কিষানদাকে অনেক ধন্যবাদ। 1990 সালে আমি যখন উদ্বোধন পত্রিকায় চাকরি করতে ঢুকি, তার আগে থেকেই কিষানদা উদ্বোধনে চাকরি করছে। আরও অনেকে তখনকার আছেন। তাও কিষানদার কথা শুনতে শুনতে একটা পুরনো দিনের কথা মনে পড়ে গেল। যদিও সঞ্চালকের দায়িত্ব নয় সেগুলো বলার, কিন্তু আমার সহকর্মী, বন্ধু, ভাই, দাদা সকলের সঙ্গে একটা আমার ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করে নিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। এই বলছিল যে শঙ্কর মহারাজের কথা, স্বামী পূর্ণাত্মানন্দজি, তার সময় আমি উদ্বোধন পত্রিকায় আসি এবং তিনি আমাকে তৈরি করেছিলেন, অনেক কিছু শিখিয়েছেন। তার মধ্যে একটা অসাধারণ শিক্ষা ছিল। একদিন আমি দুপুরবেলা খাওয়ার জন্য নিচে নামছি, সিঁড়ি দিয়ে নেমে দেখি মহারাজ রঞ্জিত মহারাজের সঙ্গে কথা বলছেন। সম্ভবত সন্ন্যাস নাম স্বামী প্রভাকরানন্দ, যদি আমার ভুল না হয়ে থাকে। তিনি আমাদের আগে ক্যাশে বসতেন। তখন তিনি গদাধর আশ্রমের অধ্যক্ষ। আমাকে পূর্ণাত্মানন্দজি ডেকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। এই আমাদের অরিন্দম, খুব ভালো কাজ করে। আমি একটু বাড়িয়ে বলছি না, কমিয়েও বলছি না, ঠিক এরকম বলেছিলেন মহারাজ। খুব ভালো কাজ করে, ও আমাদের একটা পিলার বলে আমার পিঠে একটু চাপড়ে দিলেন। লজ্জা তো হচ্ছে, ভেতর ভেতরে খুব গর্ববোধ হচ্ছে। আর মহারাজ, রঞ্জিত মহারাজ খুব অ্যাপ্রিসিয়েট করলেন, করলেন। তা বাড়িতে গিয়ে বাবাকে এটা বললাম। বাবা খুব চাইতো যে আমি উদ্বোধনে কাজ করি, আন্তরিকভাবে, মানে ঠাকুরের কাছে প্রার্থনা করতো আমার বাবা আমি যাতে উদ্বোধনে কাজ করি। এটা আমি পরে জেনেছি, বাবার শরীর যাবার পর। তা যাই হোক, আর কাউকে বলিনি, কারণ তখন তো মোবাইল ছিল না, ফেসবুকে সব পোস্ট করার সম্ভব ছিল না, করিনি। এই দু একজন কাছের লোককে বলেছি। তার পরদিন যেটা ঘটলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কাজ নিয়ে পূর্ণাত্মানন্দজির কাছে গেছি। উনি হঠাৎ কাজের মাঝখানে বলছেন, জানিস তো অরিন্দম, আমরা উদ্বোধনে কেউ অপরিহার্য নই, তুইও নস, আমিও নই। শুনে অবাক হয়ে গেলাম। তার মতো একজন সন্ন্যাসী, বিদগ্ধ সন্ন্যাসী, যার কথাকে শঙ্করী প্রসাদ বসু, নিমাই সাধন বসু, এনাদের মতো স্টলওয়ার্ড যারা মান্যতা দেন, তিনি বলছেন আমরা কেউ উদ্বোধনে অপরিহার্য নই। মা যাদের করুণা করে এখানে রেখেছেন, কাজ করিয়ে নিচ্ছে, তারা আসলে ধন্য হয়ে যাচ্ছে। এই শিক্ষাটা তখন থেকে আমার মনে গেঁথে ছিল, আজও আছে। মায়ের আশীর্বাদে আমার মনে হয় আমাদের সকলেরই এই কথাটা মনে রাখা উচিত। আমরা কেউ উদ্বোধনে অপরিহার্য নই, বরং আমরা সৌভাগ্যবান যে মায়ের চরণে বসে কাজ করতে পারছি। আমার সৌভাগ্য যে পূর্ণাত্মানন্দজি, শিবপ্রদানন্দজি মতো, সর্বজ্ঞানন্দজি, এরকম আরও অনেক সম্পাদকের অধীনে কাজ করার। তারা সবসময় একটা পথ দেখাতেন, কিভাবে আমাদের চলা উচিত, কি ভাবনা নিয়ে চলা উচিত। এই ধারা কিন্তু এখনও চলছে। স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ, এখন যিনি আমাদের উদ্বোধন পত্রিকার সম্পাদক, তিনি আমার সঙ্গে এই নিয়ে অনেক বিষয় আলোচনা করেন, কিভাবে উদ্বোধনকে আরও ডেভেলপ করা যায়। তা অদ্ভুত কিছু ভাবনা চিন্তা রয়েছে, যেগুলো অত্যন্ত প্র্যাকটিক্যাল, আমাদের পক্ষে প্রয়োজন। আমরা এই যে উদ্বোধন পরিবার, শুধু এইখানে যে কজন আছি তারা নই, এর বাইরে যে বিশাল পরিবার, পাঠক, পাঠিকা, গ্রাহক, গ্রাহিকা, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী মিলে বিরাট পরিবার। আমাদের সকলের দায়িত্ব আছে উদ্বোধনকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সম্মানের সঙ্গে হৃদয়ে গ্রহণ করা এবং সেই অনুসারে আমাদের জীবন পরিচালনা করা। আমি স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজকে অনুরোধ করব, তিনি যদি আমাদের কাছে উদ্বোধনের সংকল্প বাক্যটি পাঠ করেন, আমরা সবাই তার সঙ্গে সেই সংকল্প বাক্য পাঠ করব। স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজ, সম্পাদক, উদ্বোধন পত্রিকা।
जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं পাদপদ্মে তয় স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহু। এখানে মঞ্চে উপবিষ্ট স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজকে প্রণাম জানাই। আমার সম্মুখে উপস্থিত সন্ন্যাসী মহারাজদের প্রণাম, এবং এখানে উদ্বোধন পরিবারের যারা সকলে উপস্থিত আছেন, অনেকে আসতে পারেননি, তাদের সবাইকেই শ্রদ্ধা এবং নমস্কার জানাই। আপনাদের সকলের কাছেই এই সেবা সংকল্প পত্র দেওয়া হয়েছে। এটি পাঠ করার আগে খুব সংক্ষেপে কেন এই সেবা সংকল্প পত্র সেখানে যা আছে আমরা একত্রে পাঠ করব সেইটি বলি। গত বছর আগরতলাতে উদ্বোধনের প্রচার এবং প্রসার এর জন্য আমাদের স্বামী শুভকরানন্দজি আগরতলা বিবেকনগর আশ্রমের অধ্যক্ষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানেই আমরা প্রথম এটিকে নিয়ে আসি। সেখানে যারা ছিলেন তারা সবাই একত্রে পাঠ করেছিলেন। আমাদের ভাই অরুণাভ শুরুতে স্বামীজি উদ্বোধন নিয়ে কি বলছেন সেখানে একটি কথা বলল, স্বামীজির কথা। স্বামীজি বলছেন, ইহাই উদ্বোধনের জীবন উদ্দেশ্য। উদ্বোধন পত্রিকায় স্বামীজি প্রথম যে লেখাটি উদ্বোধনের প্রস্তাবনা বলা হয়, সেখানে উদ্বোধন কি উদ্দেশ্যে কি করবে, এই যে 128 বছর ধরে উদ্বোধন প্রকাশনা বিভাগ পত্রিকা এবং বই প্রকাশিত হয়ে চলেছে, তা কেন, কি উদ্দেশ্যে এটি হয়ে চলেছে, সেইটি কিন্তু স্বামীজি খুব স্পষ্ট করে দিয়েছেন। লোকের মধ্যে ইতিবাচক ভাব দেওয়া, বেদান্তের উচ্চ তত্ত্বগুলোকে সহজ সরল ভাষায় মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রাচ্য পাশ্চাত্যের ভাবের মিলন ইত্যাদি ইত্যাদি। আমরা 128 বছর ধরে সেই কাজটি করে যাবার চেষ্টা করছি, এবং আমাদের প্রচার এবং প্রসার সেটি কিন্তু অন্যান্য প্রকাশনা বিভাগের পাশাপাশি চমকপ্রদ। 600টিরও বেশি বই আমাদের রয়েছে। ইতিমধ্যেই উদ্বোধন আপনারা জানেন, গত বছরের শেষের দিকে ফ্র্যাঙ্কফুর্টে যে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার হয়েছে সেখানেই পার্টিসিপেট করেছে। কিছুদিন আগে দিল্লি ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, এছাড়া পশ্চিমবঙ্গ জুড়ে বহু বইমেলায়, প্রায় 150-র মতো বইমেলাতে পার্টিসিপেশন, অংশগ্রহণ হচ্ছে। যেটা এই তথ্য দিলাম এই কারণে যে উদ্বোধন ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, বই এবং পত্রিকা। যে কোনো কর্ম তার সাফল্য নির্ভর করে, সাফল্য বলতে এভাবে দেখছি যে সাফল্য শুধুমাত্র মুনাফা দিয়ে নয়, এই প্রজেক্টের সঙ্গে আমরা যারা যুক্ত আছি তাদের মানসিকতার উপরে। এই মানসিকতা মানে আমরা কতটা ইনভলভ, আমরা এই কাজটি করে কতটা তৃপ্ত হচ্ছি। আপনারা জানবেন, আমাদের যে রামকৃষ্ণ মঠ মিশন বা যে কোনো পুজো হয়, পুজোর শুরুতে সংকল্প করতে হয়। সংকল্পে কি থাকে, আমি আজকে অমুক তিথিতে ইত্যাদি ইত্যাদি আমি এইটি করছি, এই পুজোটি করছি, এই কারণে করছি। প্রথমে ওইটি স্পষ্ট করে নেওয়া হয়। ঠিক সেই রকম যে কোনো কর্ম, যে কোনো এই ধরনের বড় প্রজেক্টে এটি খুব স্পষ্ট থাকা দরকার মনে মনে, যে আমরা কেন এটা করছি। তো এইখানে দেখবেন 3টি সংকল্প রয়েছে, তার মধ্যে একটি স্বাধ্যায়ের কথা বলছে। উদ্বোধন পত্রিকা এবং বই প্রকাশের মূল উদ্দেশ্য যাতে স্বাধ্যায়ের মাধ্যমে মানুষজন ভাব পায়, ইতিবাচক ভাব পায়, সেই উদ্দেশ্যটি বলা রয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে এই যে আমরা কাজটি করছি, এটি নিছক কাজ নয়, এটি একটি কর্মযোগ, সেবা। এটি ঠিক ঠিক যদি ভাব নিয়ে করা যায়, এতেই আমাদের ভেতরের উন্নতি হবে, এটি দ্বিতীয়। আরেকটি হচ্ছে, আমরা একটা কোথায় আলাদা, যে এখানে আমাদের পেছনে একটি বিশাল শক্তি রয়েছে, সেটি হচ্ছে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ। তাদের আশীর্বাদে পরিপুষ্ট, সেটি বিভিন্ন সময়তে আমাদের ভাই অরিন্দমের কথায় বা অন্যদের কথায় চলে এসছে।
এই সংক্ষেপে এখানে এইটি বলা আছে যে আমাদের এই প্রকাশনা বিভাগের উদ্দেশ্য কি, তার সাথে আমি কি জুড়ে রয়েছি সেবা হিসেবে, এবং আমি কি অনুভব করছি, এইটি বলা আছে। এটি আমরা এই যে পাঠ করে এটিকেই আমাদের মনের মধ্যে আনার চেষ্টা করব, যাতে করে আমাদের এর সাথে আরও বেশি, আমরা সবাই যুক্ত, কিন্তু যেন আরও প্রাণের সাথে এর সাথে যুক্ত হতে পারি। এবং এই যে এখানে 70-75 জন রয়েছেন, আমরা বাইরে গিয়ে যখন দাঁড়াবো অন্যদের মাঝে, তারা যদি জিজ্ঞেস করেন যে আমরা উদ্বোধনকে কি চোখে দেখি, উদ্বোধনের আমাদের কাজটি কীরকম, কীভাবে নিই, আমরা যেন এই 2-4টে কথা তাদেরকে বলতে পারি, ভাবের সাথে কথাটি বলতে পারি। সেজন্য ভাবটিকে আমাদের মধ্যে প্রথম নিয়ে আসতে হবে। সেই জন্যই এই যে সেবা সংকল্প পত্র, এইটাকে আমরা তৈরি করেছি। এর পেছনে কিন্তু একদম ঠাকুরমা স্বামীজির ভাব, স্বামীজির উদ্বোধন বই, পত্রিকা ইত্যাদি প্রচার প্রসারের পেছনে ভাব, সেইটি রয়েছে। তো এই যে সংকল্প বাক্য, এইভাবে আমরা একসাথে পাঠ করব। আমি সংস্কৃত বলবো, আপনারা আমার সাথে শুনে বলবেন। প্রত্যেকটা হয়ে গেলে, প্রথম বাক্য হয়ে গেলে আমি শুধু অর্থটি বলে দেব। এভাবে দ্বিতীয় এবং তৃতীয়টি হবে। এই হ্যাঁ, সবাই একটু উঠে দাঁড়াবেন অনুগ্রহ করে। সাধ্যায় প্রবচনাভ্যাম ন প্রমদিতব্যম ইতি শ্রুতিবাক্যং বিচিন্ত্য উদ্বোধন সেবাং করিষ্যামঃ। সাধ্যায় এবং প্রবচন বিষয়ে প্রমাদগ্রস্ত হবে না, এই শ্রুতিবাক্য স্মরণ করে উদ্বোধনের সেবা করব। দ্বিতীয়, কর্ম এব দেবার্চনম ইতি মত্বা সৎকর্মলগ্নাঃ ভবেম। সন্তোষং ধনং প্রীতিরেব ভূষণম। কর্মই উপাসনা, এই ভাবনা নিয়ে সর্বদা সৎকর্ম করব। সন্তোষী ধন, প্রীতি ভূষণ। তৃতীয়, উদ্বোধন রত্নং রামকৃষ্ণ সারদা পীযূষপূর্ণমেব তস্মাৎ তদেব अस्माकं সেব্যম। উদ্বোধন নামক রত্নটি রামকৃষ্ণ সারদা পীযূষপূর্ণ, তাই সেটি আমাদের সেব্য। সবাই আসন গ্রহণ করুন। স্বামী কৃষ্ণনাথানন্দজি মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। এবার আমাদের অনুষ্ঠানের একেবারে অন্তিম মুহূর্তে আমরা রয়েছি। সবাই আমরা অপেক্ষা করছি আমাদের পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজের কাছ থেকে উদ্বোধন সম্পর্কে শুনতে। পরম পূজনীয় শ্রীমৎ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজ। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। এখানে উপস্থিত সন্ন্যাসীবৃন্দ এবং ব্রহ্মচারী মহারাজ এবং উদ্বোধন পরিবারের সকল সদস্যরা, তাদের সকলকে আমি আজকের এই বিশেষ দিনে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। উদ্বোধন 125 বছরে 28 বছরে পদার্পণ করলো। এটি আমাদের একটি গৌরবময় অধ্যায়, যে অপ্রতিহত গতিতে উদ্বোধন শুরু থেকে আজ অবধি গতিময় হয়ে রয়েছে। এই বেগময়তার পিছনে
একেবারে শুরু থেকে এখনো অবধি বহু সাধু সন্ন্যাসী তথা কর্মী অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তাদের এই ফলশ্রুতি আজকে আমরা পাচ্ছি উদ্বোধনের 128 বছরে পদার্পণ করার পর। উদ্বোধন আজ বহুল প্রচলিত, কিন্তু প্রাথমিক অবস্থায় যে এভাবে উদ্বোধন শুরু হয়েছিল এবং স্বামীজি যে ভাবনা নিজের মনের ভিতর রেখেছিলেন, স্বামীজির শিষ্যই তাতে সন্দেহ প্রকাশ করেছিলেন যে তা কি বাস্তবে রূপায়িত করা সম্ভব হবে। কারণ স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে খুব খোলামেলা আলোচনা করেছেন এবং স্বামী শিষ্য সংবাদে এই বিষয়ে দুইজনের কথোপকথন, এই কথোপকথনের মাধ্যমেই স্বামীজির যে ভাব এই কাগজ প্রকাশ করার পিছনে তা পরিষ্কার করে তিনি সেখানে বর্ণনা করেছেন, তার উদ্দেশ্য এবং কী ধরনের লেখা তাতে থাকবে এবং তা মানুষের কাছে কিভাবে পৌঁছবে এবং ব্যক্তি এবং সমাজকে কী করে সে পথ দেখাবে, এই সমস্ত নির্দেশাবলী সেখানে স্বামীজি তার সঙ্গে আলোচনা করেছেন। কাজে এটি একটি আমাদের কাছে আশ্চর্য মনে হয় যে স্বামীজির এত বিদগ্ধ গুরুভাইদের থাকা সত্ত্বেও তিনি তার শিষ্যের সঙ্গে এই বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন, যদিও পরবর্তীকালে তিনি সেটি একটি নিজেদের ঘরোয়া অনুষ্ঠানের ভিতরে এই উদ্বোধন প্রকাশনার বিষয়ে কথা বলেছেন, কিন্তু তার ভাবমূর্তিটি নিয়ে বিস্তৃত আলোচনা এটি কিন্তু তার শিষ্যের সঙ্গে আলোচনা করেছিলেন। আর দায়িত্ব দিয়েছিলেন এমন একজন ব্যক্তিত্বকে যিনি মনে মনে আগে থেকেই একটি কাগজ প্রকাশের কথা নিজের মনে ভেবেছিলেন, স্বামী ত্রিগুণাতীতানন্দজি। তার যে ত্যাগ এবং অক্লান্ত পরিশ্রম এবং স্বামীজির বাক্যের প্রতি তার যে আস্থা এবং বিশ্বাস, তাকে অবলম্বন করেই তিনি এই কাগজের কাজ শুরু করেছিলেন, যা প্রথমে এখানে আমরা শুনেছি কম্বলিতলায় এক ভক্তের বাড়িতে সে কাজ আরম্ভ হয়। খেয়ে না খেয়ে পরের উনুনে রান্না করে নিজে পায়ে হেঁটে গ্রাহক জোগাড় করে পত্রিকার বিভিন্ন গ্রাহকদের কাছে সেই পত্রিকা পৌঁছে দেওয়া, তার প্রুফ দেখা, মানে বলতে গেলে তিনিই যেন উদ্বোধন হয়ে গেছিলেন। তার সহায়ক বিষয়ে সঙ্গে কেউ ছিল না, তার সাহায্যকারী আজকে আমরা এখানে অনেককে পাচ্ছি, অনেক বিদ্বান বুদ্ধিমান এবং বিভিন্ন দিকে নানা রকমভাবে তারা অভিজ্ঞ, তাদের সহায়ক রূপে আমরা পাচ্ছি আমাদের কাছে, কিন্তু ত্রিগুণাতীতানন্দজির কাছে কেউ ছিল না। তিনি স্বামীজির ভাবকে বাস্তবায়িত করার জন্য প্রাণপণ চেষ্টা করে গেছিলেন এবং প্রথম সংখ্যাটি যখন উদ্বোধনের প্রকাশ করা হয় তিনি সাহস পাননি স্বামীজিকে সেই কপিটি দেওয়ার জন্য। কারণ কি, স্বামীজিকে তিনি জানতেন যে স্বামীজির যদি পছন্দ না হয় তাহলে তার এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। কাজে সেটি তিনি কোনোদিনই নিজ মুখে বা নিজের সামনে স্বামীজি বলবেন এটি চাননি। তাই স্বামীজির শিষ্যের হাতে সেটি পাঠিয়েছিলেন যে স্বামীজির মতামতটি কী জানার জন্যে, এবং বলেছিলেন যে আমি পরে স্বামীজির সঙ্গে দেখা করব। অর্থাৎ প্রাথমিক স্তরে যে স্বামীজির প্রতিক্রিয়া হবে সেই প্রতিক্রিয়াটির সামনে তিনি দাঁড়াতে চাইছেন না ভয়ে, কিন্তু ফল বিপরীত হয়েছিল আমরা জানি। স্বামীজি খুব খুশি হয়েছিলেন এবং তাকে আশীর্বাদ করেছিলেন
এবং শিষ্যকে বলেছিলেন তাকে আমার আশীর্বাদ জানাবে। এবং শুধু তাই নয়, নিজের যে সৃষ্টি, তার মনোজগৎ থেকে যে উদ্বোধনের উদ্ভব হয়েছিল, তাকে তিনি বেশ মজা করে ঠাট্টা করেছিলেন উদ্বোধন বলে। উদ্বোধনকে তিনি উদ্বন্ধন বলেছিলেন। স্বামী চেতনানন্দজি এই উদ্বোধন নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন তার একটা লেখাতে। উদ্বোধনের ভিতরেও একটা বিশেষ দিক রয়েছে। উদ্বোধনের অন্তর্নিহিত যে তাৎপর্য বা যা মানুষকে দিতে চাইছে, তার ব্যাখ্যাটি সেখানে রয়ে গেছে। কাজে সেটি শুধু যে একটি ঠাট্টা বা তাকে নিয়ে মজা করা স্বামীজি করেছেন তা নয়, তার ভিতরে একটি গভীরতা ছিল, একটি বিশেষত্ব ছিল। কাজে উদ্বোধন শুধু একটি কাগজ নয়, সেখানে সাক্ষাৎ ঠাকুর মা স্বামীজি বিদ্যমান, তাদের পূজা। কাজে যারা এর সঙ্গে যুক্ত হতে পেরেছেন বা হয়েছেন বা আছেন বা ছিলেন, তারা সকলেই ধন্য, এবং ভবিষ্যতেও যারা আসবেন তারও ধন্য হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের আশীর্বাদ তাদের উপরে সর্বদাই থাকবে। শুধু এখানে একটি ভাব আমাদের রাখতে হবে যে আমরা তাদের সেবক, তারা আমাদের সুযোগ দিয়েছেন তাদের সেবা করার জন্য। তাতে আমরা আমাদের জীবনকে পরিপূর্ণ করব, ধন্য করব, তাদের আশীর্বাদ লাভ করব। তাই সেটাই আমাদের একমাত্র কাম্য হবে, যদি আমরা সেইভাবে উদ্বোধনের সেবা করতে পারি। উদ্বোধন যেমন একটি পত্রিকার হিসেবে রয়েছে, ঠিক তার পাশাপাশি তার প্রকাশনা বিভাগ, সেখানেও ঠাকুর মা স্বামীজিকে নিয়েই তাদের কার্যকলাপ, এবং তার পরিধি দিন দিন বাড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মানুষের আগ্রহ বাড়ছে, কারণ উদ্বোধনের যে বিক্রি, বইয়ের চাহিদা, তা দেখেই আমরা বুঝতে পারি যে মানুষ তাদের চাইছেন, একটি আদর্শকে জীবনে নিতে চাইছেন, এবং এই আদর্শ তাদের মধ্যেই পাওয়া যাবে। তাদের জীবনটি এমনভাবে তৈরি হয়েছে, তারা এমনভাবে আমাদের পথ দেখিয়েছেন, যেই পথকে অবলম্বন করে আমরা আমাদের জীবনের পরম লক্ষ্যে পৌঁছতে পারব। আজকের এই শুভ দিনে তাদের চরণে প্রার্থনা জানাবো, তারা যেন আমাদের শক্তি এবং সামর্থ্য দেন এবং শুভবুদ্ধি দেন, যাতে তাদের কাজ করে আমাদের জীবন ধন্য করতে পারি, সার্থক করতে পারি। আজকে এখানে যারা সকলে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। সকলকে নমস্কার। আমাদের সমগ্র উদ্বোধন পরিবারের তরফ থেকে আমরা সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা নিবেদন করছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী নিত্যমুক্তানন্দজি মহারাজকে। তিনি আজকের এই বিশেষ দিনে, শুভ দিনে আমাদের করণীয় কর্তব্য এবং আমাদের মহান উত্তরাধিকার সম্পর্কে সচেতন করে দিয়েছেন বলে। এবার সমাপ্তি সঙ্গীত। যদিও আমরা জানি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় সমাপ্তি বলে কিছু নেই, তাই এই সমাপ্তি সঙ্গীত আগামী দিনের আগমনী সঙ্গীত হয়ে থাকবে, কারণ শেষকালে যে দিব্যত্রয়ীর জয়ধ্বনি হবে, তারাই আমাদের আগামী দিনের পথ দেখাতে রয়েছেন। শ্রী কৌস্তব পাল। হ্যালো, অধ্যক্ষ মহারাজকে আমার প্রণাম নিবেদন করছি। উপস্থিত সমস্ত সন্ন্যাসীদের আমার প্রণাম জানাচ্ছি এবং উদ্বোধন পরিবারের সকলকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার জানাচ্ছি।
তুমি নাহি দিলে দেখা, কে তোমায় দেখিতে পায়। তুমি নাহি দিলে দেখা, কে তোমায় দেখিতে পায়। তুমি না ডাকিলে কাছে, সহজে কি চিতধায়, কে তোমায় দেখিতে পায়। তুমি নাহি দিলে দেখা, কে তোমায় দেখিতে পায়। তুমি না ডাকিলে কাছে, সহজে কি চিতধায়, কে তোমায় দেখিতে পায়। তুমি নাহি দিলে দেখা। তুমি পূর্ণ পরাত পর, তুমি অগম্য অপার। তুমি পূর্ণ পরাত পর, তুমি অগম্য অপার। ওহে নাথ সাধ্যকার, ওহে নাথ সাধ্যকার। ধ্যানেতে ধরে তোমায়, কে তোমায় দেখিতে পায়। তুমি না ডাকিলে কাছে, সহজে কি চিতধায়, কে তোমায় দেখিতে পায়। তুমি নাহি দিলে দেখা, কে তোমায় দেখিতে পায়। মনের বুঝাই এত, তুমি বাক্য মনাতীত। মনের বুঝাই এত, তুমি বাক্য মনাতীত। তবু প্রাণ ব্যাকুলিত, তোমারে দেখিতে চায়। তবু প্রাণ ব্যাকুলিত, তোমারে দেখিতে চায়। দিয়ে দিলে দর্শন, করো এ দুঃখ মোচন। দিয়ে দিলে দর্শন, করো এ দুঃখ মোচন। ওহে লজ্জা নিবারণ, ওহে লজ্জা নিবারণ। শীতল কর হৃদয়, কে তোমায় দেখিতে পায়। তুমি না ডাকিলে কাছে, সহজে কি চিতধায়, কে তোমায় দেখিতে পায়। তুমি নাহি দিলে দেখা, কে তোমায় দেখিতে পায়। তুমি নাহি দিলে দেখা, তুমি নাহি দিলে দেখা। তুমি নাহি দিলে দেখা, কে তোমায় দেখিতে পায়। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री गंगा माई की जय।